হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আমরা ক্লাস 10 চলতরি যে চ্যাপ্টারটা শুরু করেছি সেখানে প্রায় সমস্ত ভিডিও আমাদের আপলোড হয়ে গেল। এটা চলতরি চ্যাপ্টারেরই 10 নম্বর ভিডিও। আজকের এই ভিডিওটাতে তড়িৎ প্রবাহের তাপীয় ফল নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রবাহের তাপীয় ফল জিনিসটা কি এবং এই তাপীয় ফলের জন্য কি ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তারপরে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত বিজ্ঞানী জুলের সূত্র। জুলের 3টি সূত্র আমরা 3 মিনিটের মধ্যে একেবারে সহজ সরলভাবে মুখস্থ করিয়ে দেব। তো চলো শুরু করি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল নামটা নিয়ে প্রথমে একটু ভেবে দেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল, বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, তোমরা অনেকে এই নামটা শুনেছ। তিনি এই ঘটনাটা প্রথম লক্ষ্য করেছিলেন। তিনি দেখলেন যে যখন কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো এটা হলো একটা পরিবাহী, যখনই এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই পরিবাহীটা গরম হয়ে যাচ্ছে। মানে এই পরিবাহীটা গরম হওয়ার কারণ হচ্ছে এই পরিবাহীটাতে তাপ উৎপন্ন হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে এটা উপর গবেষণা করেন এবং ফাইনাল একটা সিদ্ধান্তে আসেন। তিনি সিদ্ধান্তে এসে বলেন যে যখন কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় তখন ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে কি বোঝা গেল? যে যখনই কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন ওই পরিবাহীটাতে তাপ উৎপন্ন হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে দেখো কিসের জন্য তাপ উৎপন্ন হলো? যে যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে কারণটা কি? কারণটা হলো এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। আর ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে উৎপন্ন তাপ, মানে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা ফল। তাহলে কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ আর ফলটা কি? তাপ উৎপন্ন হওয়া। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে বোঝা গেল যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। বোঝা গেল? তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি একেবারে পরিষ্কার হয়ে গেল। এবার বিজ্ঞানী জুল এই যে তাপ উৎপন্ন হচ্ছে তার কারণটা খুঁজে বার করেছিলেন। একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহের জন্য তাপ উৎপন্ন হয়ে যাচ্ছে, এই তাপ উৎপন্ন হওয়াটা কোন কোন জিনিসের উপরে নির্ভর করে সেটা কিন্তু বিজ্ঞানী জুল খুঁজে বার করেছিলেন। বিজ্ঞানী জুল লক্ষ্য করেছিলেন যে যখন কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন তাপটা 3টি জিনিসের উপরে নির্ভর করে। কটা জিনিসের উপরে নির্ভর করে? 3টি জিনিসের উপরে নির্ভর করে। প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহের উপর উৎপন্ন তাপটা নির্ভর করছে। 2 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, পরিবাহীটার একটা রোধ আছে, তো উৎপন্ন তাপটা এই পরিবাহীর রোধের উপরেও নির্ভর করে। আর 3 নম্বর কারণটা হচ্ছে যে এই পরিবাহীর মধ্য দিয়ে কত সময় ধরে আমরা তড়িৎ প্রবাহ চালনা করছি। যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ চলবে তত বেশি তাপ উৎপন্ন হবে। ওই জন্য দেখবে যে কিছু কিছু যন্ত্রপাতি আছে অনেকক্ষণ ধরে যদি চলে
তাহলে সেটা গরম হয়ে যায়। গরম হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং যে কোনো যন্ত্রপাতির নিজস্ব কিছু রোধ থাকে, রোধ আছে। এবার যত সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে তত বেশি তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে উৎপন্ন তাপটা তড়িৎ প্রবাহের সময়ের উপরেও নির্ভর করছে। যে তুমি যদি বেশি সময় ধরে চালাও তাহলে বেশি তাপ উৎপন্ন হবে, কম সময় ধরে চালাও তাহলে কম তাপ উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে উৎপন্ন তাপ তিনটি জিনিসের উপরে নির্ভর করছে। এক নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই, দুই নম্বর হচ্ছে পরিবাহীর রোধ মানে ক্যাপিটাল আর, এবং তিন নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের সময়। ক্লিয়ার হলো? তাহলে আমরা বুঝে গেলাম যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল জিনিসটা কি, এবং যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা কোন কোন জিনিসের উপরে নির্ভর করে? তিনটি জিনিসের উপরে নির্ভর করে। তাহলে আমরা এবার নোট করতে লাগবো। তোমরা সবাই খাতা কলম রেডি করো, নোট করতে লাগো। নিজের তৈরি নোট হচ্ছে বেস্ট নোট। ওই নোট যদি তোমরা পড়ো তাহলে খুব অল্প সময়ে সবকিছু মনে থেকে যায়। আর তাছাড়াও যদি আমাদের হ্যান্ড রিটেন নোটগুলো তোমরা নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি যুক্ত হও এবং প্রত্যেকটি চ্যাপ্টারের একেবারে চকচকে হ্যান্ড রিটেন নোটগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আবার বলছি, নিজের নোট হচ্ছে বেস্ট নোট, তাই নিজে নোট বানানোর অবশ্যই চেষ্টা করো। যদি সময় না হয় তাহলে আমাদের নোটগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। ওকে, তো চলো শুরু করছি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল লিখে দিয়েছি। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে চলে গেল তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এবার বিজ্ঞানী জেমস প্রেস্কট জুল, তাহলে এটা মাথায় রাখবে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা কে লক্ষ্য করেছিলেন? বিজ্ঞানী জেমস প্রেস্কট জুল, ফুল নামটা তো আমরা শুধুমাত্র জুল জুল বলেই অভ্যস্ত। তো বিজ্ঞানী জেমস প্রেস্কট জুল দেখান যে পরিবাহীতে উৎপন্ন তাপ তিনটে জিনিসের উপরে নির্ভর করছে। এক নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে এই যে আমরা একটা ধরো পরিবাহী তার নিয়েছি, এই পরিবাহীটাতে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে মানে আই, তার উপরে এই যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা নির্ভর করছে। দুই নম্বর হচ্ছে যে এই পরিবাহীটার তো রোধ আছে, পরিবাহীটার রোধ মানে বাধা আছে, বাধা যত দেবে তাপ বেশি উৎপন্ন হবে। আমরা আসবো সূত্রগুলোতে আসবো। তাহলে দুই নম্বর কোন জিনিসের উপরে নির্ভর করলো? পরিবাহীটার রোধ অর্থাৎ ক্যাপিটাল আর। আর তিন নম্বরটা কি বললাম? যে পরিবাহীটার মধ্য দিয়ে কত সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটার উপর। যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তাই তিন নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের সময়, স্মল টি। বোঝা গেল? তাহলে কোনো একটা পরিবাহীতে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা তিনটে জিনিসের উপরে নির্ভর করছে। বারবার বলছি, আই, আর এন্ড টি, স্মল টি, তড়িৎ প্রবাহের সময় হলো। তিনি মানে জেমস প্রেস্কট জুল এই তিনটে কারণ খুঁজে বার করেছিলেন এবং এই তিনটের জিনিসের উপর তিনি তিনটে সূত্র দিয়েছিলেন, যে সূত্রগুলোকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বলা হয়। বোঝা গেল? তাহলে এবার আমরা কিন্তু সরাসরি ঢুকে পড়বো জুলের সূত্র। ঠিক আছে? জুলের সূত্র, জুলের সূত্র এটাকে অনেক সময় বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তাহলে দুটো ভাবে বলতে পারে যে জুলের সূত্র তিনটি লিখো, অথবা বলতে পারে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। তো প্রথমেই আমরা শুরু করব একটু ইন্ট্রোডাকশন দিয়ে।
এইটা বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তার এই বিখ্যাত সূত্র তিনটি দিয়েছিলেন 1841 সালে। কত সালে? 1841 সালে সূত্র তিনটি দিয়েছিলেন। বোঝা গেল? কে দিলেন? জেমস প্রেসকট জুল। জেমস প্রেসকট জুল, শুধু আমরা অনেক সময় জুল বলি, জেমস প্রেসকট জুল। তো এই সূত্র তিনটি তিনি কি বললেন? যে পরিবাহীতে উৎপন্ন তাপ, আবার একটু লিখছি, পরিবাহীতে উৎপন্ন তাপ তিনটি জিনিসের উপরে নির্ভর করে। তিনটি জিনিসের উপর নির্ভর করে সেটা তো আমরা লিখলাম আগে। এক নম্বর হচ্ছে কি? ক্যাপিটাল আই। দুই নম্বরটা হচ্ছে কি? ক্যাপিটাল আর মানে রোধ। এটা কি? তড়িৎ প্রবাহ। আর তিন নম্বরটা কি? স্মল টি, তড়িৎ প্রবাহের সময়। এই তিনটে জিনিসের উপরে নির্ভর করছে। তো কিভাবে নির্ভর করছে? আই এর উপরে কিভাবে নির্ভর করছে? আর এর উপরে কিভাবে নির্ভর করছে? টি এর উপরে কিভাবে নির্ভর করছে তিনি বলেছিলেন, আর তিনি যেটা বললেন সেটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানবো যে আই এর উপরে কিভাবে নির্ভর করে, মানে কোন পরিবাহীতে উৎপন্ন তাপ আইটার উপরে কিভাবে নির্ভর করে, সেটা হচ্ছে জুলের প্রথম সূত্র। দুই নম্বর হচ্ছে পরিবাহীর রোধের উপরে কিভাবে নির্ভর করে, সেটা হয়ে গেল জুলের দ্বিতীয় সূত্র। আর তড়িৎ প্রবাহের সময় মানে স্মল টি এর উপর কিভাবে নির্ভর করে সেটা যখন বললেন সেটা হয়ে গেল জুলের তৃতীয় সূত্র বা থার্ড ল। বোঝা গেল? তাহলে আই এর উপর কিভাবে নির্ভর করে সেটা বললেন, এটা হয়ে গেল জুলের প্রথম সূত্র। রোধের উপরে কিভাবে নির্ভর করে সেটা বললেন, এটা হয়ে গেল জুলের দ্বিতীয় সূত্র। আর টি এর উপরে কিভাবে নির্ভর করে সেটাও বললেন, এটা হয়ে গেল জুলের থার্ড সূত্র। ঠিক আছে, এবার আমরা বলবো জুলের প্রথম সূত্র। তাহলে কটা সূত্র আছে এখানে? এটাও লেখা উচিত, জুলের তিনটি সূত্র। দেখো, যেহেতু তিনটে জিনিসের উপরে নির্ভর করছে, কোন পরিবাহীতে উৎপন্ন তাপটা যেহেতু তিনটে জিনিসের উপরে নির্ভর করছে, তাই জুলের কটা সূত্র আছে এখানে? তিনটে সূত্র আছে। এক একটা জিনিসের উপর নির্ভরতা এক একটা সূত্র। তো বিজ্ঞানী জুল আসলেন, এইটা হচ্ছে একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের মধ্য দিয়ে ধরো আই তড়িৎ প্রবাহ হচ্ছে। ভালো করে খেয়াল করো, তাহলে প্রথম সূত্র বলে হেডিং করো, জুলের প্রথম সূত্র এটা লিখব। ঠিক আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র লিখব। তাহলে প্রথম সূত্রে কার বিষয়ে কথা বলছে? তড়িৎ প্রবাহ মাত্রার উপর, আই এর উপর কিভাবে নির্ভর করছে সেটা প্রথম সূত্রে বলা হচ্ছে। তিনি কি করলেন? একটা পরিবাহী তার নিলেন যার রোধটা হচ্ছে আর, এবং টি সময় ধরে, টি সময় মানে টিটা ধরো 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, যা কিছু, টি সময় ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলেন। ভালো করে গল্পটা বোঝো। তিনি কি করলেন? একটা আর রোধ বিশিষ্ট পরিবাহী তার নিলেন, দিয়ে ওই পরিবাহী তারটার মধ্য দিয়ে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ চালনা করলেন। তিনি দেখলেন যে সেখানে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হলো। কত পরিমাণ? এইচ পরিমাণ। এবার তিনি কি করলেন? যে রোধের কোনো পরিবর্তন করলেন না, সময়ের কোনো পরিবর্তন করলেন না। মানে আগে যদি 10 মিনিট তড়িৎ প্রবাহ চালিয়েছিলেন, এখনো 10 মিনিটই চালাচ্ছেন, তার পরিবর্তন করলেন না। শুধু কি করলেন? এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আই এর জায়গায় 2i করে দিলেন, মানে দ্বিগুণ করে দিলেন। তিনি দেখছেন, মানে যখনই
এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা আর তো রোধ তো আরই ছিল, এখনো আর আছে, সময় টি ছিল, এখনো টি আছে, মানে ওগুলো কি স্থির আছে। শুধু কি করলেন, তড়িৎ প্রবাহ মাত্রা আইটাকে এখন কি করে দিলেন, 2i করলেন, মানে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে দ্বিগুণ করে দিলেন। তিনি দেখছেন যে আগে h পরিমাণ তাপ উৎপন্ন হয়েছিল, এখন 4h পরিমাণ তাপ উৎপন্ন হয়ে গেল, মানে বুঝতে পারছো। তারপরে কি করলেন, যে রোধ এবং তড়িৎ প্রবাহের সময় ওটাকে আবার স্থির রেখে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে 3i করে দিলেন। যখন 3i করে দিলেন তখন দেখছেন উৎপন্ন তাপটা 9h হয়ে গেল। তার মানেটা কি হচ্ছে দেখো তো, তার মানেটা কি হচ্ছে, উৎপন্ন তাপটা কি করছে, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে। দেখো যখন i তড়িৎ প্রবাহ মাত্রা ছিল, উৎপন্ন তাপ কত, h, যেমনই আইটা 2i হয়ে গেল, দেখো এইচটা কত হয়ে গেল, 4h হয়ে গেছে। তারপরে দেখো আইটা যখন 3i হয়ে গেল, এইচটা তখন দেখো 9h হয়ে গেল, মানে 3 এর স্কোয়ার, এখানে দেখো 2 এর স্কোয়ার। এই থেকে তিনি তার প্রথম সূত্রটা দিয়ে দিলেন, বললেন যে যদি কোনো পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে, মানে অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটা হয়ে গেল বিজ্ঞানী জুলের প্রথম সূত্র। দেখো আমি আগে ম্যাথমেটিক্যালি এটাকে লিখে দিচ্ছি যে উৎপন্ন তাপ h সমানুপাতিক কি, i স্কোয়ার। যখন ব্র্যাকেটে লিখতে হবে, যখন r মানে রোধ, ও টি মানে তড়িৎ প্রবাহের সময় কি থাকে, স্থির থাকে। দিকটা মুছে দিলাম। তাহলে দেখো তো জুলের সূত্রটা কিভাবে আমরা মনে রাখবো। এইটা হয়ে গেল জুলের প্রথম সূত্র। বলছেন, তিনি বলছেন যে আগে ব্র্যাকেটের গল্পটা বলবো। কোন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, মানে যদি পরিবর্তন না হয়, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এটা হলো জুলের প্রথম সূত্র। আবার খেয়াল করো, ব্র্যাকেটে আমরা কি লিখেছি, কোন কোন জিনিস দুটো, দেখো যার ব্যাপারে বলবো, মোট দেখো উৎপন্ন তাপটা তিনটে জিনিসের উপরে নির্ভর করছে, আই, আর এবং টি। তো আই এর উপরে কিভাবে নির্ভর করছে সেটা যখন আমরা বলবো, তখন বাকি দুজনকে কি করব, স্থির রেখে দেব। তাহলে দেখো এখানে আই এর উপর কিভাবে নির্ভর করছে সেটা যেহেতু বলছি, তাই কি করেছি, আর এবং টি স্থির রেখে দিয়েছি। তো বলবো কোন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। আমার সাথে সাথে বলো, কোন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে লিখে দিই এবার, কোন পরিবাহীর রোধ এবং রোধ মানে ক্যাপিটাল আর এবং তড়িৎ প্রবাহের সময় মানে স্মল টি অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার মানে আয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। হলো এটা। দেখো লিখেছি কোন পরিবাহীর রোধ ব্র্যাকেটে লিখেছি ক্যাপিটাল আর এবং তড়িৎ প্রবাহের সময় ব্র্যাকেটে লিখেছি স্মল টি
অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে গাণিতিক ভাবে এটাকে আমরা লিখবো, যেটা আগে লিখেছিলাম বোঝানোর জন্য, এটাকে আমরা পরে লিখবো, সূত্রটা লিখার পরে লিখবো। তাহলে এখানে লিখবো অর্থাৎ উৎপন্ন তাপ H সমানুপাতি I স্কয়ার। এখানটায় মুছে আমি লিখে দিচ্ছি, না এই উপরটা মুছে। অর্থাৎ উৎপন্ন তাপ H সমানুপাতি I স্কয়ার যখন রোধ মানে R ও সময় মানে T স্থির। এইটা হয়ে গেল জুলের প্রথম সূত্র। এই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে, প্রথমে স্টেটমেন্টটা বিবৃতিটা দিতে হবে, তারপরে গাণিতিকভাবে এইটা লিখতে হবে। এটা গেল জুলের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্র কার দ্বিতীয় সূত্র? জুলের দ্বিতীয় সূত্র। জুলের দ্বিতীয় সূত্র, দিকটা মুছে দিলাম। দেখো এইখানে তাহলে আই এর ব্যাপারে আমাদের বলা হয়ে গেছে, এবার আর এর ব্যাপারে বলবো। তো যখন আর এর ব্যাপারে বলবো তখন বাকি দুটোকে স্থির রেখে দেবো। তাহলে দেখো আমাদের এইচটা কার কার উপরে নির্ভর করে? আই এর উপরে নির্ভর করে, আর এর উপরে, টি এর উপরে। তাহলে আই এর ব্যাপারে কিভাবে নির্ভর করে বলা হয়ে গেছে, এখন আর এর উপরে কিভাবে নির্ভর করে সেটা বলবো। তাহলে যার আর এর ব্যাপারে বলবো তাহলে বাকি দুটো কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই আই এবং টি স্থির। তো বিজ্ঞানী জেমস প্রেসকট জুল কি করলেন? একটা পরিবাহী তার নিলেন, সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলেন আই তড়িৎ প্রবাহ চালনা করলেন, টি সময় ধরে করলেন। রোধটা কত ছিল? প্রথমে রোধটা ছিল আর। রোধ মানে কি বলতো? রোধ মানে তো বাধা। তো কোনো জিনিসকে তুমি যত বেশি বাধা দেবে, রোধ মানে বাধা, তো যত বেশি বাধা দেবে তত বেশি রোধ। বাধা দিচ্ছ। এখন তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে। বিজ্ঞানী জুল দেখছেন যে তড়িৎ প্রবাহকে যত বেশি বাধা দেওয়া হচ্ছে পরিবাহীটাতে তত বেশি তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ পরিবাহীটা তত বেশি গরম হয়ে যাচ্ছে। এই থেকে তিনি বললেন যে কোন পরিবাহীর রোধ যত বেশি হবে ওই পরিবাহীতে তাপ তত বেশি উৎপন্ন হবে। কি বললাম? কোন পরিবাহীর রোধ যত বেশি হবে ওই পরিবাহীতে তত বেশি তাপ উৎপন্ন হবে যদি তড়িৎ প্রবাহের সময় এবং তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। তাহলে দেখো কি বলবো এখানে আবার, এইচ সমানুপাতি আর, রোধের সমানুপাতি কখন? যদি আই ও টি স্থির থাকে। তাহলে সূত্রটা দেখো, আমরা আবার আগে ব্র্যাকেটের গুলো বলবো। কিভাবে বলবো দেখো, যদি কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই এবং তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকে তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। দেখো ব্র্যাকেটে কি লিখেছি? যে দুটো জিনিস আমাদের স্থির থাকবে। তাহলে তিনটে জিনিসের তাপ উৎপন্ন তাপটা কটা জিনিসের উপরে নির্ভর করছে? বারবার খেয়াল করো, তিনটে জিনিসের, আই আর টি। তো যখন আই এর ব্যাপারে বললাম তখন জুলের প্রথম সূত্র হয়ে গেল, ওটা বলা হয়ে গেছে। এখন দ্বিতীয় সূত্রে এসেছি, এখন কার ব্যাপারে বলছি? রোধের উপরে কিভাবে নির্ভর করছে সেটা দেখতে চাইছি। তো যখন আমি রোধের উপর কিভাবে নির্ভর করছে সেটা দেখতে চাইবো তখন বাকি দুটো জিনিসকে কি করব? অপরিবর্তিত রাখবো, মানে স্থির রাখবো। তাহলে দেখো প্রথমেই বলবো, যদি কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় কি, যদি
কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। তাহলে এটা বোঝালাম। তাহলে যদি কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। অর্থাৎ H মানে উৎপন্ন তাপ সমানুপাতি রোধ মানে ক্যাপিটাল R। যখন কি লিখব? যখন I মানে তড়িৎ প্রবাহ মাত্রা ও T মানে তড়িৎ প্রবাহের সময় স্থির মানে অপরিবর্তিত। বোঝা গেল? এটা গেল জুলের দ্বিতীয় সূত্র। তাহলে খেয়াল করো, যদি কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে মানে স্থির থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। এটাই হয়ে গেল জুলের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এবার হচ্ছে 3 নম্বর সূত্র। তাহলে তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে 3 নম্বর সূত্রে কার বিষয়ে কথা বলা হবে। তাহলে I এর বিষয়ে কথা বলা হয়ে গেছে, R এর বিষয়ে কথা বলা হয়ে গেল, এখন তো শুধুমাত্র পড়ে আছে স্মল t মানে তড়িৎ প্রবাহের সময়। তাহলে তোমরা বলো যে একটা তুমি মোবাইল চালাচ্ছ, মোবাইলটা 10 মিনিট চালালে যতটা তাপ উৎপন্ন হয় মানে গরম হয়, 20 মিনিট চালালে তার থেকে কম তাপ উৎপন্ন হবে না বেশি হবে? নিশ্চয় বেশি উৎপন্ন হবে। আমরা দেখেছি একটা মোবাইল যদি অনেকক্ষণ ধরে চালানো হয় তাহলে গরম হতে লাগে, এবং যত বেশি সময় ধরে চালানো হয় তত বেশি গরম হয়ে যায়, মানে তত বেশি তাপ উৎপন্ন হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যত বেশি সময় ধরে চলবে ওই পরিবাহীটাতে তত বেশি তাপ উৎপন্ন হবে। 3 নম্বর সূত্র। অর্থাৎ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতি বলবো আমরা। এবার হচ্ছে জুলের তৃতীয় সূত্র। দেখো জুলের তৃতীয় সূত্রটা কি বলছে। তাহলে নিশ্চয়ই এবার টি এর ব্যাপারে কথা বলবো যে টি কিভাবে নির্ভর করে, টি এর উপরে কিভাবে নির্ভর করে। তো এইখানে বলা হচ্ছে তাহলে নিশ্চয় বাকি দুটো কি থাকবে, বাকি মানে I এবং R, এই দুটো কি থাকবে, এই দুটো স্থির থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে যদি কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকে, ভালো করে খেয়াল করো, যদি কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহীর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। সমানুপাতি মানে কি? সময় যত বেশি হবে উৎপন্ন তাপ তত বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যদি কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা মানে I এবং পরিবাহীর রোধ
পরিবাহীর রোধ মানে আর অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এইটা চলে গেল জুলের তৃতীয় সূত্র। অর্থাৎ এই সমানুপাতি টি যখন আই ও আর স্থির। এটা হলো জুলের তৃতীয় সূত্র। বোঝা গেল? তাহলে বোঝা গেল জুলের তিনটে সূত্র। এবার দেখো আমি এই তিনটে সূত্রকে এক জায়গাতে কনক্লুড করছি এবং মাত্র 3 মিনিটে, এতক্ষণ আমি গল্প করলাম, 3 মিনিটে কিভাবে দেখো তিনটে সূত্রকে তোমরা মনে রাখবে এবং কিভাবে পরীক্ষায় লিখবে। ঠিক আছে? তাহলে এবার দেখো মাত্র 3 মিনিটে কিভাবে পুরো সূত্র তিনটাকে কোনো ধরনের গোলমাল ছাড়াই একেবারে মনে রেখে দেবে। দেখো 1 নম্বর সূত্র, এইটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র, এইটা হচ্ছে আমার 3 নম্বর সূত্র। ভালোভাবে দেখো। তাহলে উৎপন্ন তাপটা দেখো কটা জিনিসের উপরে নির্ভর করেছে, আই এর উপরে, আর এর উপরে এবং টি এর উপরে। তাহলে বলো প্রথমে কার উপরে তুমি বলবে? আই এর ব্যাপারে বলবে, তারপরে আর এর ব্যাপারে বলবে, তারপরে টি এর ব্যাপারে বলবে। তাহলে তোমরা দেখলে যে এইচ সমানুপাতি আই স্কোয়ার, এটা। তাহলে দেখো যখন তুমি আই এর ব্যাপারে বলছো তখন কি করতে হবে? তোমাকে ব্র্যাকেটে অন্য দুজনকে লিখে রাখো। অন্য দুজন তাহলে কে? আর এবং টি, তাই কিনা বলো? ব্র্যাকেটে লিখে রাখলাম। এই ব্র্যাকেটে যাদেরকে লিখছি তারা হচ্ছে স্থির। তাহলে তুমি যখন আই এর ব্যাপারে বলছো তখন বাকি দুজন স্থির। 2 নম্বরে দেখো আর এর ব্যাপারে বলবো, এটা দ্বিতীয় সূত্র। তাহলে দেখো যখন তুমি আর এর ব্যাপারে বলছো তখন আর যে দুজন আছে তারা স্থির থাকবে। তাহলে আর বাদে আর কে কে আছে? আই আছে, টি আছে, তাহলে আই টি। 3 নম্বরটা দেখো, তাহলে দেখো আই বলা হলো, আর বলা হলো, তাহলে আর কে বলতে বাকি আছে? টি, তাহলে টি বলবো। তাহলে যখন টি এর ব্যাপারে বলবো তখন বাকি দুজন স্থির থাকবে। তাহলে বাকি দুজন কে? বাকি দুজন হচ্ছে এখানে আই এবং আর। এইটা হলো আমাদের 3টে সূত্র। দেখো এবার কি বলবো, যদি কোন পরিবাহীর রোধ মানে আর এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতি। জুলের প্রথম সূত্র হয়ে গেল। দেখো আবার বলছি, কোন পরিবাহীর রোধ এইভাবেই তোমরা লিখে নেবে, মনে রেখে দেবে, সারা জীবন মনে থাকবে যে উৎপন্ন তাপ 3টে জিনিসের উপরে নির্ভর করে। প্রথমে একজনের ব্যাপারে বলবো, তারপরে আরেকজনের ব্যাপারে বলবো, তারপরে আরেকজনের ব্যাপারে বলবো। তো যখন যার ব্যাপারে বলবো বাকি দুজন স্থির থাকবে। তো কোন পরিবাহীতে বলবো, যদি কোন পরিবাহীর রোধ, আগে দেখো ব্র্যাকেট গুলো বলবো, যদি কোন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। 1 নম্বর চলে গেল। 2 নম্বরে আসো, দেখো ব্র্যাকেটে আগে বলবো, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। দেখো 2 নম্বর সূত্র হয়ে গেল। 3 নম্বর সূত্রটা দেখো, আবার ব্র্যাকেটে যে আছে সেগুলো স্থির থাকা জিনিস। তো স্থির থাকা জিনিসগুলো আগে বলবো। তাহলে কোন এগুলো তাহলে কি? সব এগুলো লিখে রাখো, স্থির স্থির বলে লিখো, নাহলে স্থির স্থির স্থির। ঠিক আছে? তাহলে এটা যখন বলবো, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এটা চলে গেল জুলের 3 নম্বর সূত্র। তাহলে দেখো তো এই 3টে জিনিসকে যদি আমরা একসাথে কনক্লুড করি একসাথে, তাহলে
জুলের স্টার দিয়ে লিখি, জুলের 3টি সূত্র থেকে পাই। থাক, এখানটা আমি একটু অন্যভাবে করব। তাহলে জুলের সূত্র 3টে চলে গেল। এবার আমরা যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা গাণিতিকভাবে গাণিতিক সমীকরণটা প্রতিষ্ঠা করব। যে আমরা তো দেখলাম যে কার উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা পেয়ে গেছি, তাই না? এবার আমরা যেটা করব যে যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপের ফর্মুলাটা বানাবো। এবার হেডিং করো পরিবাহীতে উৎপন্ন তাপের, পরিবাহীতে উৎপন্ন তাপের গাণিতিক রূপ, গাণিতিক রূপ। তোমরা তো কেউ মাথায় কি একটা প্রশ্ন জেগেছে যে কেন তাপটা উৎপন্ন হলো? দেখো, তাহলে এইরকম আমাদের প্রথমে একটা সার্কিট নিতে হবে। এইটা হচ্ছে একটা ব্যাটারি, এই ব্যাটারি একটা আর রোধের সাথে ধরো যুক্ত আছে, এইটা এর মধ্য দিয়ে ধরো আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, এদিক দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, রোধটা ধরো আর, ধরো টি সময় ধরে তড়িৎ প্রবাহ যাচ্ছে, হলো? তো আমরা জানি যে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি আমরা কিউ আধানকে ধরো, এইখানে ভি বিভব প্রভেদ আছে, কত? ভি বিভব প্রভেদ। এখন কিউ আধানকে যদি এই বিভব প্রভেদটাকে অতিক্রম করাতে চাই তাহলে কি করতে হবে? আমাদের কার্য করতে হবে, আধানটা তো নিচে থেকে যাবে না। তো দেখো এইখানে তড়িৎ চালক বল আছে, এখন কি তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে কে যাচ্ছে বলো তো? অ্যাকচুয়ালি তড়িৎ আধান যাচ্ছে, তড়িৎ আধানের যাওয়াটাই তো তড়িৎ প্রবাহ। তাহলে এখান দিয়ে কি যাচ্ছে বলো তো? এখান দিয়ে অ্যাকচুয়ালি তড়িৎ আধান যাচ্ছে। তো এই তড়িৎ আধানগুলো এই যে বিভব প্রভেদটাকে অতিক্রম করছে, তার জন্য এই ব্যাটারিটাকে কি করতে হয়? কার্য করতে হয়। এবার আমরা জানি যে কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়, শক্তি বলা হয়। তাহলে এই যে ব্যাটারিটা শক্তি দিল, শক্তিটা কি করলো? দিল ব্যাটারিটা। তো এই শক্তি, আমরা তো জানি শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না। শক্তি কি হবে? শুধুমাত্র এক রূপ থেকে অন্য এক রূপে, মানে এক শক্তি থেকে অন্য এক শক্তিতে রূপান্তরিত হতে পারবে। তো এইখানে এই যে তড়িৎ শক্তির কিছু অংশ কি হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাপ হলো এক ধরনের শক্তি। এই তাপ এই জন্য কি হয়? এই রোধটা বা পরিবাহীটাতে তাপ উৎপন্ন হয় বা পরিবাহীটা গরম হয়ে যায়। তো বোঝা গেল? তো এইখান থেকে আমরা গাণিতিক রূপটাকে প্রতিষ্ঠা করতে পারবো। এবার দেখো, তোমরা জানো যে ভি বিভব প্রভেদ অতিক্রম করতে কিউ আধান যদি ভি বিভব প্রভেদ অতিক্রম করে তাহলে কত কার্য করতে হয়? তোমরা প্রথম লেকচারের দিকে শিখেছো ভি সমান হয় ডব্লিউ বাই কিউ, যেখানে ডব্লিউটা হলো কৃতকার্য, ভিটা হলো বিভব প্রভেদ। তাহলে দেখো তো ডব্লিউ সমান কি হয়ে যাবে? কিউ ইন্টু ভি হবে কিনা? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কিউ আধান যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল হয় তাহলে কত কার্য করে? কিউ ইন্টু ভি, ঠিক কিনা বলো? কিউ ইন্টু ভি। তাহলে আমরা ওটাই লিখব যে আমরা জানি কিউ আধান কে ভি বিভব প্রভেদ অতিক্রম করাতে তড়িৎ কোষকে কার্য করতে হয়
কত ডব্লিউ সমান দেখো কিউ ইন্টু ভি। দেখো এই যে এই জায়গাটায় লিখলাম, শুধু ভাষাটা লিখেছি কি, আমরা জানি কিউ আধানকে ভি বিভব প্রভেদ অতিক্রম করাতে কার্যটা কাকে করতে হচ্ছে, দেখো এই যে ব্যাটারিটা লাগানো আছে মানে তড়িৎ কোষটা লাগানো আছে তাকে কার্য করতে হচ্ছে, তো সেটাই লিখেছি যে ভি বিভব প্রভেদ অতিক্রম করাতে তড়িৎ কোষকে কার্য করতে হয় ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। হলো, এটাকে 1 নম্বর নাম দাও, 1 নম্বর নাম দাও। আবার 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 দেখো তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় এবং আধান যদি কিউ হয়, আবার তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে, তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে আই সমান আমরা কি জানি, আই সমান হয় কিউ বাই টি। বলো একেবারে প্রথম দিককার লেকচার গুলো একটু খেয়াল করো যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, আধান প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। এটা আমরা আগের লেকচারগুলোতে করেছি। তো এইখান থেকে দেখো তো আমরা কি করতে পারি, কিউ সমান আই ইন্টু টি করে দিতে পারি, কিউ সমান আই ইন্টু টি। এবার দেখো এই জায়গাতে শুধু কিউ এর জায়গাতে আমরা বসিয়ে দেব ডব্লুটার জায়গাতে, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাই বলো তো, ডব্লু সমান কিউ এর জায়গায় আই টি লিখবো, আই টি ইন্টু ভি। ঠিক আছে, আবার তোমরা জানো যে ওহমের সূত্র থেকে ভি সমান কি হয়, ভি সমান আই আর হয়। বলো জানো কেউ জানো না, তাহলে এটাকে তোমরা 2 নম্বর নাম দাও, 2 নম্বর। আবার ভি সমান কি হয় আই ইন্টু আর। তাহলে দেখো তো এখানে ভি এর জায়গাতে আমরা আই আর লিখে দেব, তাহলে ডব্লু সমান কি দেখতে পাচ্ছি, ডব্লু সমান দেখতে পাচ্ছি আই টি ইন্টু, দেখো ভি এর জায়গাতে কি করব আই আরটাকে লিখবো, তাহলে আই ইন্টু আর। তাহলে ডব্লু সমান কি হয়ে যাবে, দেখো আই 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 স্কোয়ার আর ইন্টু টি। দেখো তাহলে ডব্লু সমান কত পেলাম, এইটা দেখো এইটা কি, এইটা হলো তড়িৎ কোষটা কতটা কার্য করলো। এবার একটা তড়িৎ কোষ যতটা কার্য করে পুরোটাই কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয় না, তার কিছু অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার তোমরা ক্লাস 9-এ জুলের তাপ ও কার্যের তুল্যতা সূত্র বলে একটা সূত্র পড়েছো, সেটা কি সেটা দেখো। তাহলে এই উপরটা আমি একটু মুছে দিই। এখন জুলের তাপ ও কার্যের তুল্যতা সূত্র থেকে পাই ডব্লু সমান হয় জে ইন্টু এইচ, যেখানে ডব্লু সমান কৃতকার্য, এইচ সমান উৎপন্ন তাপ, যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা এটাকে অনেক সময় জুল তুল্যাঙ্কও বলা হয় অনেক সময়। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয় অনেক সময়। তাহলে এইটা দেখো আমরা ডব্লু সমান কত পেয়েছি, ডব্লু সমান পেয়েছি আই স্কোয়ার আর টি। তাহলে লিখে দিচ্ছি দেখো আই স্কোয়ার আর টি সমান কত হয়ে গেল, জে ইন্টু এইচ। তাহলে আমার এইচ দরকার, এইচ সমান কত হয়ে গেল, তাহলে জেটাকে এইদিকে নিয়ে আসবো 1/j আই স্কোয়ার
RT। এইটাই হয়ে গেল উৎপন্ন তাপের গাণিতিক ফর্মুলা। এটি হলো উৎপন্ন তাপের গাণিতিক সমীকরণ। উৎপন্ন তাপের গাণিতিক সমীকরণ এটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু অঙ্ক আসবে, এই ফর্মুলা থেকে ব্র্যাকেটে লিখো, অঙ্ক আসবেই, এখানে অঙ্ক কিন্তু আসবেই, লিখে রাখো। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা মানে জুল তুল্যাঙ্কের ব্যাপারে দু একটা জিনিস বলবো। তাহলে যে এর ব্যাপারে দু একটা কথা বলবো। যদি দেখো, তাহলে তাপের একক কি তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। মানে তাপ যেহেতু এক ধরনের শক্তি, তাই তাপের একক হচ্ছে শক্তির এককের সঙ্গে একই। তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে এইখান থেকে আমরা যদি উৎপন্ন তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হয়, তাহলে কি হবে? যদি উৎপন্ন তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হয়, তাহলে যে এর ভ্যালু কত হয়? যে সমান হয় 4.2 জুল পার ক্যালোরি। খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাকে অনেক সময় বলবে যে জুল তুল্যাঙ্কের মান কত, তাহলে 4.2 জুল পার ক্যালোরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি উৎপন্ন তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হয়, তাহলে জুল তুল্যাঙ্কের ভ্যালু কত হয়? 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি হলো। তারপরে আরেকটা, যদি, তাহলে বলো তো, যদি উৎপন্ন তাপকে আমরা, ভেরি গুড, একটা পজিশনে চলে এসেছি। তাহলে যে এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে এইচ সমান কি হয়ে যাবে? দেখো, যে এর ভ্যালু কত? 4.2, তাহলে 1/4.2 I স্কোয়ার RT। কোন এককে আসবে বলো তো? ক্যালোরি এককে। তাহলে মাথায় রাখবে, যদি উৎপন্ন তাপটা ক্যালোরি এককে চাই, তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার করব? এই ফর্মুলাটা। আই এর ভ্যালু বসিয়ে দেব, আর এর ভ্যালু বসিয়ে দেব, টি এর ভ্যালু বসিয়ে দেব এই ফর্মুলাতে। তাহলে যে তাপটা আসবে সেটা কি এককে আসবে? ক্যালোরি এককে। তাহলে এখানে একেবারে লিখে ফেলো, উৎপন্ন তাপ ক্যালোরি এককে চাইলে এই সূত্র ব্যবহার করো। মাথায় রেখে দাও, স্টার দিয়ে লিখে দাও, যে যদি উৎপন্ন তাপটাকে ক্যালোরি এককে চাই, ক্যালোরি এককে, বারবার বলছি, উৎপন্ন তাপটা যদি ক্যালোরি, প্রশ্নে যদি বলে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, পরিবাহীটার রোধ হলো 10 ওহম, 30 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ হলো, তাহলে কত তাপ উৎপন্ন হবে সেটা ক্যালোরি এককে পরিমাপ করো, ক্যালোরি এককে নির্ণয় করো। তাহলে এই ফর্মুলাটা লাগাবে। বারবার বলছি, এটা হচ্ছে 1/4.2 ইন্টু I স্কোয়ার RT। এটা কোন এককে তাপটাকে দেবে? ক্যালোরি এককে দেবে। ক্লিয়ার?
ক্যালোরি এককে। তাহলে হয়ে গেল আমাদের, এটা গেল ক্যালোরি এককে মাপতে গেলে কি করব, জে এর ভ্যালু তাহলে কত 4.2 জুল পার ক্যালোরি হলো। এবার দেখো 2 নম্বরে আসছি জে এর ব্যাপারে। দেখো যদি উৎপন্ন তাপটাকে তো আমরা জুল এককেও বলতে পারি, যদি উৎপন্ন তাপকে জুল এককে প্রকাশ করা হয় তাহলে যে সমান কত হয়ে যাবে, যে সমান হবে 1, মাথায় রেখে দাও, যে সমান কত হয়ে যাবে 1। উৎপন্ন তাপকে যদি আমরা জুল এককে প্রকাশ করি তাহলে যে সমান হয়ে যাবে 1। তাহলে তখন দেখো ফর্মুলা, এই ফর্মুলাটাতে যদি জে এর জায়গাতে 1 বসিয়ে দিই তাহলে কি আসবে বলো তো, তাহলে উৎপন্ন তাপের ফর্মুলা অর্থাৎ H সমান 1/1, দেখো জে এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, I স্কয়ার RT কি জুল এককে আসবে, জুল এককে। তাহলে H সমান I স্কয়ার RT জুল এককে, একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উৎপন্ন তাপ যদি জুল এককে নির্ণয় করতে হয় তাহলে কোন ফর্মুলাটা লাগাবো, দেখো ডাইরেক্ট সহজ ফর্মুলা, H সমান I স্কয়ার RT জুল। তাহলে এখানে লিখবো উৎপন্ন তাপ জুল এককে চাইলে, দেখো উৎপন্ন তাপ জুল এককে চাইলে এই সূত্র ব্যবহার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি স্টার দাও, ভেরি ভেরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যদি ক্যালোরি এককে চাই তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার করব, 1/4.2 ইন্টু I স্কয়ার RT ওটা। আর যদি জুল এককে চাই তাহলে কি করব, I স্কয়ার RT জুল। ক্যালোরি এককে চাইলে কি করব, 1/4.2 ইন্টু I স্কয়ার RT। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই গেল। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে জুল তুল্যাঙ্ক কাকে বলে তার সংজ্ঞাটা বার করব। সংজ্ঞাটা কি, তাহলে দেখো তো, এখানটা মুছে দিলাম। জুল তুল্যাঙ্কের সংজ্ঞা, জুল তুল্যাঙ্কের সংজ্ঞা কি, জুল তুল্যাঙ্কের সংজ্ঞাটা কি দেখো তো, আমরা কি জানি, আমরা জানি H সমান 1/J/I স্কয়ার RT, তাই কিনা বলো, এটা আমরা জানি। তাহলে কার সংজ্ঞাটা আমরা চাইছি বলো তো, জে এর সংজ্ঞাটা চাইছি, জুল তুল্যাঙ্কের সংজ্ঞাটা চাইছি। যদি I সমান 1 হয়, I সমান 1 মানে কি বলো তো, অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি একক তড়িৎ প্রবাহ হয়, একক মানে 1 অ্যাম্পিয়ার, তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ, তাহলে R সমান যদি 1 হয় তার মানে কি পরিবাহীর রোধটা একক, মানে একটা পরিবাহীর রোধ যদি 1 ওহম হয় এবং T সমান 1, মানে কি একক সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চলে, তাই না, তাহলে কি আসবে, তাহলে বলো তো, তাহলে এখানে বসা, দেখো H সমান কত আসছে, তাহলে H সমান আমাদের আসছে 1/J ইন্টু, দেখো 1 এর স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1, তাহলে H সমান কি হয়ে যাচ্ছে 1/J, তাহলে J সমান কি লিখতে পাচ্ছি দেখো তো, J সমান হচ্ছে 1/H। এইখান থেকে দেখো আমরা সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দিতে পারি।
তাহলে কি দেখো শর্তটা আমরা কি নিলাম, যদি I সমান 1 হয়, R সমান 1 হয় এবং T সমান 1 হয়। কি বলবো, তাহলে একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে যদি একক তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই পরিবাহীতে যে তাপটা উৎপন্ন হবে তার দেখো অন্যন্যকটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। দেখো তো বুঝতে পারলে কি পারলে না? বললাম একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে একক তড়িৎ প্রবাহ চালনা করলে ওই পরিবাহীটাতে একটা তাপ উৎপন্ন হবে, তো হবে। তো যে তাপটা উৎপন্ন হবে তার অন্যন্যকটাকে দেখো 1/h হয়ে আছে, তার মানে তাপের অন্যন্যকটাকে জুল তুল্যাঙ্ক বলা হয়। তাহলে লিখে ফেলি, আমরা লিখে ফেলি, উপরে লিখছি, তাহলে এই জায়গাটাতে লিখছি, এইখানে লিখছি জুল তুল্যাঙ্কের সংজ্ঞা। তাহলে একক রোধ বিশিষ্ট, একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে, একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে, একক সময় ধরে একক তড়িৎ প্রবাহ, একক তড়িৎ প্রবাহ চললে, একক তড়িৎ প্রবাহ চললে পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয়, পরিবাহীটিতে যে তাপ উৎপন্ন হয় তার অন্যন্যকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। দেখো আবার খেয়াল করো, শর্তটা কি, একক রোধ বিশিষ্ট, মানে কোন একটা পরিবাহী যার রোধ হচ্ছে 1, একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে একক তড়িৎ প্রবাহ চললে ওই পরিবাহীটিতে যে তাপ উৎপন্ন হয় তার অন্যন্যকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, তার অন্যন্যটাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে এই গেল আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা। এবার আমরা আজকে যা কিছু শিখলাম তার উপর কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা বেশ কিছুটা করব। তো দেখো প্রথম অঙ্কটা আমরা লিখেছি, তোমরা ভিডিওটাকে পজ করো, প্রথম অঙ্কটা নিজেরা পড়ো, তারপরে চেষ্টা করো, যদি হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তাহলে ভিডিওটা দেখো, কিন্তু নিজে অবশ্যই প্রথমে চেষ্টা করো। ফিজিক্যাল সায়েন্স বলো, ফিজিক্স বলো, অঙ্ক যদি না পারো তাহলে কোনো কিচ্ছু শেখনি, এটা নিশ্চিত। তাই প্রথমে নিজেরা চেষ্টা করবে। দেখো কি বলছে, 10 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে জুল এককে কত তাপ উৎপন্ন হবে। দেখো প্রত্যেকটা জিনিসের মানে আছে, 10 ওহম রোধ 10 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে এবং বলছে, দেখো কন্ডিশন দিচ্ছে, বলছে জুল এককে নির্ণয় করো। এই জিনিসগুলো বুঝতে হবে, ফিজিক্সের অঙ্ক করতে গেলে প্রথমেই এই কন্ডিশন গুলো ধরতে হবে, তারপরে তোমাকে লিখে নিতে হবে। দেখো আমরা কি জানি, জুল এককে উৎপন্ন তাপ, জুল এককে উৎপন্ন তাপ কত হয় আমরা জানি। দেখো H সমান I স্কয়ার RT, এটা হয় ডাইরেক্ট আমরা জানি, H সমান I স্কয়ার RT হয়। এবার দেখো কি কি তোমাকে দেওয়া আছে, আমি এদিকে লিখছি দেওয়া আছে বলে, দেওয়া আছে
তাহলে আমার কি কি লাগবে, আই আর এন্ড টি। তাহলে আই দেখো তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, দেখো বলে দিচ্ছি। তাহলে আই সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তারপরে দেখো 10 ওহম মানে আর দেওয়া আছে, আর সমান হচ্ছে 10 ওহম। দেখো সময়ের ব্যাপারেও বলেছে 10 মিনিট, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে এইখানে যে টি আছে সেটা তুমি কখনোই মিনিট এককে বসাতে পারবে না, সব সময় কি করতে হবে, সেকেন্ডে বসাতে হবে, এটা মাথায় রেখে দাও, মিনিট বসাতে পারবো না। তাহলে টি সমান কত দেওয়া আছে, 10 মিনিট দেওয়া আছে, তাহলে এটাকে আমি কি করতে হবে, 10 × 60 সেকেন্ড করে দিতে হবে, সেকেন্ড হয়ে গেল, তাহলে এটা সেকেন্ড, বোঝা গেল। তাহলে এবার বসিয়ে দাও, তাহলে এই সমান হয়ে গেল 2 এর স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে 10 ইন্টু টি মানে হচ্ছে 10 × 60, তাহলে 10 × 60 কোন এককে আসলো, জুল এককে চলে আসলো, একেবারে সরাসরি জুল এককে। তাহলে দেখো এটা 4, 2 এর স্কোয়ার মানে 4, 4 ইন্টু 10, 10 এ 100, আর 100 কে 60 দিয়ে গুণ, তাহলে 100 কে এটা 100 গণিত 60 করে দিলাম। তাহলে দেখো তো 4 6 24, 24,000 জুল হবে, 24,000 জুল হয়ে যাবে। তোমরা এটা দেখে নেবে কত হচ্ছে, 24,000 জুল। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব পরিবাহীটিতে 24,000 জুল তাপ উৎপন্ন হবে। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে সহজ, প্রথমে ধরতে হবে শর্তগুলো কি বলছে। তাহলে এটা গেল আমাদের প্রথম অঙ্কটা। তারপরে দেখো সেকেন্ড আরেকটা অঙ্ক লিখেছি, এটাও তোমরা ভিডিওটাকে পজ করো, নিজেরা পড়ো, ট্রাই করো, যদি হয় তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে ভিডিওটা দেখবে। তাহলে একটা তড়িৎ কোষের ইএমএফ দিচ্ছে, দেখো ইএমএফ হলো 5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ হলো 1 ওহম। তড়িৎ কোষটিকে 4 ওহম রোধের সাথে যুক্ত করা হলে 42 সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে সেটা ক্যালোরি এককে নির্ণয় করো। দেখো কোন এককে চেয়েছে, ক্যালোরি এককে নির্ণয় করতে বলেছে, মাথায় এগুলো কিন্তু ধরতে হবে। তাহলে ক্যালোরি এককে উৎপন্ন তাপ আমরা কি জানি বলো তো, তাহলে উপর দিকটা আমি মুছে দিচ্ছি এখানটা। দেখো ক্যালোরি এককে উৎপন্ন তাপ এই সমান কত হয়, এই সমান হয় 1/4.2 I স্কোয়ার RT এককে ক্যালোরি চলে আসে। আমি বারবার তখন বললাম ক্যালোরি। তাহলে আমার দেখো তাপটা বার করতে গেলে কি লাগবে, আই লাগবে, আর লাগবে, টি লাগবে। আমাকে কিছু দেওয়া আছে, দেখো আই এর ব্যাপারে দেওয়া নেই। তাহলে এই যে দেওয়া আছে সেখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে, আই বার করতে হবে। দেখো কি রকম ভাবে দিয়েছে, এই রকম একটা সার্কিটের ব্যাপারে বলেছে, যার অভ্যন্তরীণ রোধটা হচ্ছে স্মল আর সমান হচ্ছে 1 ওহম, ইএমএফটা কত 5, ই সমান হচ্ছে 5 ভোল্ট। এইখানে একটা বলছে রোধ লাগানো আছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর সমান বলছে কত 4 ওহম। তাহলে দেখো তো এখানে আই বার করে নেওয়া যাবে আমাদের। তাহলে আই সমান আমরা কি জানি, দেখো আই সমান কি বলতো, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এগুলো আমরা আগের ভিডিওগুলোতে করেছি, তোমরা যদি না দেখেছো অবশ্যই সেই ভিডিওগুলো পর দেখতে থাকো, এবং যে কোনো চ্যাপ্টার আমাদের দেখবে একেবারে ভিডিওগুলো পর করা আছে, একেবারে এ টু জেড স্কুলের মতো টিউশনের মতো করে দেওয়া আছে সমস্ত কিছু। তো তোমরা ভিডিওগুলো পর দেখো। তাহলে এইখান থেকে আমরা আই বার করে নিতে পারবো। দেখো ই সমান কত 5 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর 4 প্লাস স্মল আর হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল 5/5, মানে আই সমান কত হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। দেখো আই বেরিয়ে গেল, হলো। তাহলে কি বলছে, তড়িৎ কোষটিকে 4 ওহম রোধের সাথে যুক্ত করা হলে 42 সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে সেটা ক্যালোরি। তাহলে দেখো এই যে রোধটা আছে এখানে তাপ উৎপন্ন হচ্ছে কিনা, তাহলে আমরা আই পেলাম। দেখো আই পেলাম, আর সমান কত দেওয়া আছে 4 ওহম দেওয়া আছে,
আর টি সমান, দেখো টি সমানও বলে দিয়েছে কত, 42 সেকেন্ড। তাহলে সেকেন্ড এককে দেওয়া আছে 42 সেকেন্ড। তাহলে আমরা এবার বসিয়ে দেব, হয়ে যাবে, ওই ফর্মুলাতে বসিয়ে দেব। দেখো তাহলে h সমান কত হয়ে গেল, h সমান 1/4.2। তাহলে 1, i সমান কত 1, তাহলে 1 এর স্কোয়ার, r সমান কত, r সমান হচ্ছে 4, t সমান কত 42 হলো। তাহলে এখান থেকে দেখো এই দশমিকটা উঠালে আমি কি করতে পারি, একটা উপরে একটা 10 গুণ করে দিতে পারি। তাহলে 10/42 ইন্টু 4 ইন্টু 42। দেখো এই 42 কেটে গেল, তাহলে কত গেল, 4 10 40, 4 10 40 ক্যালোরি, 4 10 40 ক্যালোরি। তাহলে আমরা কি বলতে পারবো, অতএব রোদটিতে কত তাপ উৎপন্ন হবে, 40 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তাহলে এই প্রবলেমটাতে তোমরা দেখতে পেলে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা সরাসরি দেওয়া নেই। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা বার করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো দেখো দেওয়া আছে। তো এইভাবে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বার করে নেব, তারপরে এই ফর্মুলাতে এসে বসাবো। তো এই গেল আমাদের আজকের ভিডিওর পুরো বিষয়বস্তুটা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে সেটাও তাহলে কমেন্ট করে দাও। আর যদি মনে হয় এটা ভিডিওগুলো উপকারী, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।